আমাদের সমাজে সব দালালরাই এক একজন প্রকাশ মামা। আসলে সদানন্দের অন্তর্দৃষ্টিতে প্রকাশ মামাকে চিনতে সে ভুল করেনি। প্রকাশ মামাও একজন মানুষ, আর সাধারণের মতো। কেউ প্রকাশ মামাকে মানুষ ছাড়া জানোয়ার বলবে না। মানুষেরই মতো দুটো চোখ, দুটো পা, দুটো চোখ, দুটো কান, মানুষেরই মতো তার মুখের ভাষা। আর সংসারে ওরকম লোককে সবাই মানুষ বলেই জানে। অথচ প্রকাশ মামা কি সত্যিই মানুষ? নমস্কার, আমরা শুনছি কথাশিল্পী বিমল মিত্রের লেখা উপন্যাস আসামি হাজির। আসুন শুনে নিই আজকের পর্বে কী আছে। শুরু করছি আজকের পর্বটি। সেদিন প্রকাশ মামা কুঁয়োতলার দিকে চলে গেল। তারপর নয়নতারা তার শাশুড়ির ঘরে আবার ফিরে এলো। এসে বললে, মা। কি বৌমা, কেমন আছেন এখন? সেসব কথার উত্তর না দিয়ে প্রীতি বললে, জানো বৌমা, খোকার খোঁজ পাওয়া গেছে। এই এক্ষুনি প্রকাশ এসে বলে গেল। আসলে তাকে মিছিমিছি সন্দেহ করে ধরে নিয়ে গেছে। ডাকাতরা কালীগঞ্জে জমিদারের পোড়ো বাড়িতে লুকিয়েছিল তো, তা খোকাও সেখানেই গিয়েছিল। আর পুলিশ ভেবেছে ও বুঝি তাদের দলেরই লোক, তাই ওকেও ধরে নিয়ে গেছে। নয়নতারা বললে, আমি সবই শুনেছি মা, কিন্তু উনি বা কালীগঞ্জে সেই পোড়ো বাড়িতে কেন গিয়েছিলেন? ডাকাতেরা না হয় লুকিয়ে থাকবার জন্য গিয়েছিল, কিন্তু উনি সেখানে কি করতে গিয়েছিলেন? প্রীতি বললে, তুমি তো সবই জানো বৌমা, সেসব অনেক কথা। সেই ব্যাপারের পর থেকেই তো খোকা ওই রকমটা হয়ে গেল। ও তো আসলে বিয়েই করতে চায়নি ওই জন্য। কিন্তু সেই কালীগঞ্জের বউ, সে কে? প্রীতি বললে, ও আস্তে আস্তে তুমি সবই জানতে পারবে বৌমা। পাগল আর কাকে বলে। জমিদারি রাখতে গেলে কত কি কাণ্ড করতে হয়, তা তো তুমি জানো না বৌমা। আমার বাবাও ভাগলপুরের জমিদার। আমি ছোটবেলা থেকে ওইসব দেখে এসেছি। আমার ওসব শুনে কিছু মনে লাগে না, কারোরই মনে লাগে না। কিন্তু খোকা হয়েছে সৃষ্টি ছাড়া, একটা সৃষ্টি ছাড়া ছেলে আমার। প্রকাশ মামা ততক্ষণে খাওয়া দাওয়া সারা হয়ে গিয়েছে। জামা কাপড় বদলে নিয়ে বললে, কই দিদি, কোথায়? টাকা বার করেছো? প্রীতি বললে, বৌমা, তোমার চাবিটা দিয়ে ওই সিন্ধুকের তালাটা খোলো তো, খুলে 100-5 টাকা ওর মধ্য থেকে বের করে দাও। নয়নতারা মামা শ্বশুরকে দেখে মাথায় ঘোমটা টেনে দিয়েছিল। বললে, আমি দেব? দাও না, দিতে দোষ কি? একদিন তো এইসব একলা তোমাকেই সব করতে হবে, তখন তো আমি থাকবো না। প্রকাশ মামা বললে, দিদি ঠিকই বলেছে, এখন থেকে সব প্র্যাকটিস করে নাও বৌমা। একদিন এই সমস্তই তোমাকেই ম্যানেজ করতে হবে। নয়নতারা কিছু না বলে চাবিটা দিয়ে সিন্দুকটা খুললে। তারপর সিন্দুকের ভেতরে হাত ঢুকিয়ে দিলে। হাতে যেন কত কি ঠেকল। নয়নতারার মনে হলো যেন অনেক টাকা, অনেক সোনা, অনেক রূপো, অনেক হিরে, অনেক জহরত। তার স্পর্শে সমস্ত শরীরটা থরথর করে কেঁপে উঠল। বিয়ের আগে যে রোমাঞ্চের স্বপ্ন সে দেখেছিল তা সে পায়নি, কিন্তু তার বদলে আরেক জগতের আর এক ধরনের রোমাঞ্চের আস্বাদ সে পেয়ে বিস্ময়ের যেন শেষ রইল না। এদের এত টাকা, এত ঐশ্বর্য! কেষ্টনগরে তার মার হাত বাক্স খুলে সে দেখেছে। অনেক সময় কাজে অকাজে তার ভেতর থেকে টাকা পয়সাও সে বের করে দিয়েছে। কিন্তু সে আর এই যে অগাধ, এই যে অপরিসীম, এই যে অনন্ত, এত টাকা এই বাড়ির কোথার থেকে এলো? সে নিজেই একদিন এই সমস্ত কিছুর মালিক হবে নাকি? এই টাকা কেমন করে উপার্জন করলো এরা? এও কি সেই কালীগঞ্জের জমিদারকে ঠকিয়ে পাওয়া? সেই কপিল পায়রা পোড়া মানিক ঘোষ
আর ফটিক প্রামাণিককে শোষণ করার সঞ্চয়, যার বিরুদ্ধে প্রতিবাদ করে তার স্বামী আজ বাড়ি ছেড়ে চলে গেছে। এসে পর্যন্ত যাদের নাম সে কানাঘুষো শুনতে আরম্ভ করেছে, এ সমস্তই কি তাদের নাকি? কই বৌমা, পেলে না? তাড়াতাড়িতে নয়নতারা একটা ছোট কৌটো বার করলে, আগাগোড়া রূপোর কাজ করা। ডালাটা খুলতেই দেখলে অনেক মোহর তার ভেতর। ওটা না, ওটা না, ওই বাঁ দিকে হাতটা বাড়িয়ে দেখো, একটা কাঠের বাক্স আছে, সেইটে বার করো, তার ভেতরে কাগজের নোট আছে। এবার রূপোর বাক্সটা রেখে দিয়ে বাঁ দিকে হাত ঢোকালে নয়নতারা। বাঁ দিকের বাক্স একটা নয়, অনেকগুলো ছিল। তার মধ্যে একটা বাক্স বেছে নিয়ে ডালাটা খুললে, তাতেও অনেক টাকা থাক থাক করে সাজানো। শাশুড়ি বলল, হ্যাঁ ওই বাক্সটা, ওর থেকে টাকা গুনে বার করে দাও। এক এক করে নয়নতারা টাকাগুলো গুনতে লাগলো। 10 টাকা, 5 টাকা, 1 টাকা। অত তাড়াতাড়িতে গোনা কি আর সহজ? কত প্রজার কত রক্ত শুষে তবে এগুলো কাগজের নোটে পরিণত হয়েছে। এই টাকা দিয়ে নয়নতারা একদিন আরও জমি কিনবে। সেই জমিতে যারা ফসল ফলাবে তাদের খাটিয়ে নয়নতারা আরও টাকা করবে। সেই টাকা সবই এনে সেই জমা করবে সিন্দুকের ভেতর। আর সেই দিন নয়নতারা শ্বশুরও থাকবে না, শাশুড়িও থাকবে না। তখন এই টাকা দিয়ে সে তার শাশুড়ির মতো হিরে পান্না বসানো সীতাহার গড়াবে, ছেলের বিয়ে দিয়ে নতুন বউ আনবে। আর তখন নয়নতারা নিজেও শাশুড়ির মতো অসুখে পড়বে, আর নতুন বউ তখন আবার এই সিন্দুকে চাবি নিয়ে আঁচলে বাঁধবে। আর এমনি করেই এক একজনের বাড়িতে টাকার পাহাড় জমবে। আর কপিল পায়রা পোড়া, মানিক ঘোষ, ফটিক প্রামাণিকেরা বাড়ারি তলায় অশ্বত্থ গাছের ডালে গলায় দড়ি দিয়ে ঝুলে আত্মহত্যা করবে। কই বৌমা, কত হলো? 500 টাকা গুনতে তোমার এত দেরি কেন হচ্ছে? প্রকাশ মামা চেঁচিয়ে উঠল, মোটে 500 টাকা? 500 টাকাতে কি হবে শুনি? 500 টাকা তো শুধু পান খাওয়াতে খরচ হয়ে যাবে, তার উপর আমার যাতায়াত, খাওয়া, হোটেল খরচ। এ কি তুমি রেলবাজারের পুলিশ দারোগা পেয়েছো যে 500 টাকায় হয়ে যাবে? এ হলো কলকাতার পুলিশ, তারা 500 টাকায় কথাই বলবে না। শাশুড়ি বললে, আচ্ছা বৌমা, তাহলে 1000 টাকা দিয়ে দাও পুরোপুরি, কিন্তু তোকে পুরো টাকার হিসেব দিতে হবে বলে রাখছি। প্রকাশ মামা বললে, হিসেব? হিসেব কি তোমাকে আমি কখনো দিইনি যে হিসেব দেবার কথা বলছো তুমি? তুমি আমাকে যত টাকা দিয়েছো তার হিসেব তো আমি তোমাকে পাই টু পাই দিয়ে দিয়েছি, দিইনি? তুমিই বলো, দিইনি? আচ্ছা আচ্ছা, তাহলে পুরোপুরি 1000 টাকাই দিয়ে দাও। শেষকালে তোর জন্য দেখি তো জামাইবাবুর কাছে আমাকে ধরা পড়ে যেতে হবে একদিন। নয়নতারা 1000 টাকার নোটের গোছাটা মামা শ্বশুরের হাতে দিতে প্রকাশ মামা সেটা পকেটে পুরে ফেললে। দিদি বললে, ও গিরে, টাকাটা গুনে নে। গুনে নিলে নে যে। প্রকাশ মামা তখন টাকা পেয়ে যেতে পারলেই বাঁচে, বললে, টাকার গুনে কি হবে দিদি, বৌমা তো নিজেই গুনেছে, তা বৌমা কি আর আমাকে ঠকাবে বলতে চাও? বলে সে এক দৌড়ে বাইরে চলে গেল। টাকা পকেটস্থ হয়ে গেছে যখন, তখন আর তাকে কে দেখে? এইখান থেকে সোজা রেলবাজারে যেতে হবে, আর সেইখান থেকে প্রথম কাজ পোস্ট অফিসে যাওয়া। পোস্ট অফিসে গিয়ে ভাগলপুরে গিয়ে বউয়ের নামে টাকা মানি অর্ডার করতে হবে। সেখানে ছেলে মেয়ে বউকে অনেক দিন কিছু পাঠাতে পারা যায়নি, তারা হয়তো এতদিন উপোস করেই আছে। এইবার এর থেকে অন্তত 7 সেখানে না পাঠালে ঠিক হবে না। তারপর রানাঘাটের সদরে রাধার বাড়িতেও অনেক দিন টু মারেনি, সে তো টাকার জন্য হন্যে হয়ে বেড়াচ্ছে। তারপর অনেক দিন ফুর্তির প্রাণ গড়ের মাঠে যাওয়া হয়নি। একটু আধটু ফুর্তি না করলে মন মেজাজ জীবা ঠিক থাকে কি করে? জীবনে একটু ফুর্তি ছিটে ফোটা না মিললে তো বেঁচে থেকে ফায়দাটাই আর কি। কলকাতায় গিয়ে একটা আড্ডায় বসে মা কালী মার্কা বোতল গলায় ঢালাই হবে সবার প্রথম কাজ।
তারপর? তারপর কলকাতা শহর। হাতে টাকা থাকলে তুমি যত ইচ্ছে ফুর্তি করো, কেউ তোমায় বারণ করবে না। টাকাগুলো দুই পাশের ট্যাকে জম্পেশ করে গুজে নিয়ে প্রকাশ মামা আকাশের দিকে চাইলে। একটা শঙ্খ চিল দেখতে চেষ্টা করলে। শঙ্খ চিল দেখলে নাকি যাত্রা শুভ হয়। তাহলে এরকম পুলিশ কেস হাতে আসে, আর এইরকম 2-4টে পুলিশ কেস মাঝে মধ্যে এলে তবু কিছু টাকার মুখ দেখা যায়। কিন্তু দিনকাল যা পড়েছে, টাকা দুনিয়া থেকে যেন উবেই যাচ্ছে। না, আকাশের ত্রিসীমানায় একটাও শঙ্খচিলের টিকিও দেখা গেল না। যে কটা উঠছে সবই গোদাচিল। তা কি আর করা যাবে? একটা জল ভরা কলসি দেখলেও কাজ হতো, তাও আশেপাশে নেই। কিন্তু আর দেরি করা ঠিক নয়। চণ্ডীমণ্ডপের পাশ দিয়ে যেতে গিয়ে হঠাৎ নজর পড়ল বৈঠকখানার দিকে। বৈঠকখানার দরজাটা হাট করে খোলা। এখন দরজাটা খোলা কেন? বাবাজি তো কখনো দরজা খুলে রাখে না। একটু উঁকি দিয়ে দেখতেই খটকা লাগলো। কোথায় গেল বাবাজি? প্রকাশ মামা সন্দেহ বাড়ল। বাবাজি কি নেই নাকি? তাড়াতাড়িতে বৈঠকখানার ভেতরে ঢুকল। কোথায় বাবাজি? ওইদিকে কলকাতা যাবার ট্রেনের টাইম হয়ে যাচ্ছে। তবুও জানতে ইচ্ছে হলো ব্যাপারটা কি। বাবাজির ত্রিশূল রয়েছে, বাবাজির খড়মজোড়াও রয়েছে, কিন্তু সেই ঝোলাটা নেই। বাবাজির সেই ঝোলা, যার ভেতর বাবাজির গাঁজার কলকে টলকে সব থাকতো, কীরকম হলো? বংশীঢালি সামনে দিয়ে যাচ্ছিল। প্রকাশ মামা তাকেই ডাকলে। বংশী, বাবাজি কোথায় গেল রে? বংশী বললে, আরে শালা বাবু যে, আমি তো বাবাজিকে সকাল থেকে দেখিনি। তাহলে কি মাঠে গেছে? কিন্তু এই অসময়ে তো বাবাজি মাঠে যায় না। শুধু বংশীঢালি নয়, কেউই জানে না বাবাজি কোথায় গেল। ওপরে গিয়ে দিনুকেও জিজ্ঞেস করলে, সেও কিছুই জানে না। কৈলাস গোমস্তা মশাইও দেখেনি। এমনকি চণ্ডীমণ্ডপে বসে থাকে পরমেশ মৌলিক সেরেস্তাদার, সেও কিছুই জানে না। সবাই বললে সকালবেলা কেউ দেখেনি বাবাজিকে। তারপর দিদিকে জিজ্ঞেস করতে প্রকাশ মামা ভেতরে যাচ্ছিল। দিদি, দিদি! কিন্তু তার আগেই একটা সাইকেল রিকশায় চড়ে কারা যেন বারবারই উঠোনে এসে হাজির হলো। ভালো করে চেয়ে দেখতেই অবাক হয়ে গেল প্রকাশ। আরে, বেআই মশাই যে! আসুন আসুন। কালীকান্ত ভট্টাচার্য আর নিখিলেশ দুজনেই নামলে রিকশা থেকে। রিকশাওয়ালা ভাড়াটা মিটিয়ে দিয়েই কালীকান্ত ভট্টাচার্য বললেন, হঠাৎই একটা দুঃসংবাদ পেয়ে চলে এলুম বেআই মশাই। এটি হলো আমার ছাত্র নিখিলেশ। নিখিলেশ প্রকাশ মামাকে নমস্কার করলে। প্রকাশ মামা বললে, আপনি তো নিখিলেশ বাবু, আমার ভাগ্নের বিয়ের সময় আপনাকে দেখেছি। কালীকান্ত ভট্টাচার্য মশাই বললেন, বৃদ্ধ বয়সে এত দূরে আসবো, তাই দেখাশোনা করবার জন্য একে সঙ্গে করে নিয়ে এলুম। তা বেআই মশাই কোথায়? প্রকাশ মামা বললে, সে তো মুশকিল হয়ে গেছে। তিনি গতকাল রানাঘাটে সদরে গেছেন। ওই মুন্সিকোটে একটা মামলা আছে, তারই তদবিরে গেছেন। জরুরি ব্যাপার। অথচ কর্তাবাবুর ভীষণ অসুখ, নড়তেও পাচ্ছেন না আর কথাও বলতে পাচ্ছেন না কদিন থেকে। আবার এদিকে আমার ভাগ্নেকে পুলিশে ধরে নিয়ে গেছে। ব্যাপারটা কি বলুন তো বেআই মশাই, আমি তো সেই খবর পেয়েই দৌড়ে এলাম। প্রকাশ মামা জিজ্ঞেস করলে, আপনি কি করে খবর পেলেন এর মধ্যেই? ওই যে আমার বিপিন এসেছিল না শীতের তত্ত্ব নিয়ে, ফেরবার সময় রেলবাজার স্টেশনে দেখে ডাকাতদের মধ্যে জামাই বাবাজিও রয়েছে। প্রকাশ মামা বললে, সেই সব ব্যাপারেই তো আমি এখন কলকাতায় যাচ্ছি। কলকাতায় যাচ্ছেন এখন? হ্যাঁ, এই দুপুরের ট্রেনে না গেলে আবার ঠিক সময় কলকাতায় পৌঁছতে পারবো না। আজ রাত্রির আগেই তাকে বার করে নিয়ে আসতে হবে। আসলে সে তো ডাকাতি করেনি,
তার আর কিসের দায় বলুন না, যে সে ডাকাতি করতে যাবে? আমার জামাইবাবুর এত টাকা, তাই খেয়ে ফুরিয়ে উঠতে পারবে না, আর সে ডাকাতি করবে? তাহলে কি জামাই বাবাজি স্বদেশী দলের মধ্যে ছিল টিল নাকি? আরে রামও, আমার ভাগ্নে করবে স্বদেশী? তাহলেই হয়েছে। আমি বলেছিলাম না যে আমার ভাগ্নে একেবারে গো বেচারা ভালো মানুষ। তা সংসারে ভালো মানুষেরই তো যত হেনস্থা আজকাল, এ তো আপনি চারিদিকেই দেখতে পাচ্ছেন। কালীকান্ত ভট্টাচার্য কি যেন একটু ভাবলেন, তারপর বললেন, তাহলে আপনিও চলে যাচ্ছেন? বেআই মশাইও বাড়িতে নেই, কর্তাবাবুরও অসুখ। তা কার সঙ্গে কথা বলবো আমরা? কেন, বৌমা রয়েছেন তো, আপনার মেয়ে। এ তো আপনার নিজের মেয়ে শ্বশুর বাড়ি, এই বাড়ি কি আর আপনার পরের বাড়ি? তা নাইবা রইলেন বেআই মশাই, আর নাইবা রইলুম আমি। আপনার মেয়ের কাছে এসেছেন, মেয়ের ঘরে গিয়ে বসবেন, মেয়ের সঙ্গে দেখা করুন, এইখানেই স্নান খাওয়া করুন, বিশ্রাম করুন, আমি বৌমাকে গিয়ে খবর দিচ্ছি। বলি প্রকাশ মামা বাড়ির ভেতরে গিয়ে খবরটা দিলে, দিদি, বেআই মশাই এসেছেন কেষ্টনগর থেকে। নয়নতারও পাশে দাঁড়িয়েছিল, তার কানেও গেল কথাটা, আর কথাটা কানে যেতেই সমস্ত শরীরে যেন একটা বিদ্যুৎ খেলে গেল। বলে, আমার বাবা? বাবা এসেছে? শাশুড়ি বললে, যাও বৌমা, তোমার বাবাকে তোমার ঘরে নিয়ে গিয়ে বসাও গে, আর গৌরীকে গিয়ে বলে এসো যে ওনাদের জন্য একটু খাবারের ব্যবস্থা করতে। প্রকাশ মামা বললে, দুজনের খাবারের ব্যবস্থা করতে হবে, সঙ্গে তার একজন ছাত্রও এসেছে। বুড়ো মানুষ একলাই বা আসেন কি করে? চানের জল তুলে দিতে বলেছি দিনুকে, যেন কোনো ত্রুটি না হয়। আমি রইলুম না, আর জামাইবাবুও বাড়িতে নেই। তুমি তোমার বাবাকে ভালো করে দেখো বৌমা, যেন এই বাড়িতে আবার বদনাম না হয়। আমি চললুম। আনন্দে নয়নতারা দুই চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। কেউ দেখে ফেলবে বলে তাড়াতাড়ি আঁচল দিয়ে জলটা মুছে নিলে, কিন্তু তার আগেই শাশুড়ি ঠিক দেখে ফেলেছে। বললে, তুমি কাঁদছো? তুমি কি কাঁদছো নাকি বৌমা? কেন কাঁদছো? কি হলো তোমার? না না, কাঁদিনি মা। এই বলি তাড়াতাড়ি শাশুড়ির ঘর ছেড়ে নিজের ঘরের দিকে চলে গেল। বাবা এসেছে, তার বাবা। বাবা বোধহয় তাকে ছেড়ে আর থাকতে পারেনি, তাই ছুটে এসেছে। আনন্দে চোটে নয়নতারা যে কি করবে তা বুঝেই উঠতে পারলে না। ঘরে গিয়ে আয়নায় নিজের মুখটা দেখে শুকনো কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে নিলে, আর বাইরে থেকে বাবার গলা শোনা গেল, নয়ন। কলকাতা শহরের জনবিধ্বস্ত অঞ্চলের একটা কেন্দ্রে তখন আরেকটা মানুষের ভাবনা আরেক দিকে কক্ষ পরিবর্তন করছে। কোথায় সেই নবাবগঞ্জ, আর কোথায় এই কলকাতা। কলকাতাতে আগেও এসেছে সদানন্দ, কিন্তু আগে এসেছে বাবার সঙ্গে গোয়ারের মাঠ দেখতে। চিড়িয়াখানা, ট্রাম, বাস, গাড়ি, মানুষের ভিড়, কালীঘাটের পুজো, মানুষের মহোৎসব প্রাণ ভরে উপভোগ করতে। তখন এমন জিনিসগুলো দেখেছে যাতে তার চোখ ভরে গেছে, মনও ভরেছে। কিন্তু এই থানায় হাজত ঘরে বসে আরেক কলকাতা দেখলে সদানন্দ। কিন্তু কতটুকুই বা দেখলে সে, কতটুকু দেখতে পেলে সে? সেই কালীগঞ্জের পুরো বাড়িটা থেকে তাকে হাতকড়া দিয়ে নিয়ে এসেছিল পুলিশ, তারপর রেলবাজার থেকে ট্রেনে উঠিয়ে দিয়েছিল তাদের। সঙ্গীন খাড়া করা পুলিশের পাহারায় তাদের দুজনকে শিয়ালদায় একটা গাড়ির ভেতর পুরে দিয়ে সোজা এখানে নিয়ে এলো, এই লালবাজারের পুলিশ হেডকোয়ার্টারে। আর তারপর থেকে ওদের সঙ্গেই কাটছিল। ওদেরই মধ্যে একজন নিজের থেকেই তার সঙ্গে আলাপ করতে এলো, জিজ্ঞেস করলে, আপনি কি কখনো কলকাতায় আসেননি বুঝি? সদানন্দ বললে, কেন? ও কথা জিজ্ঞেস করছেন কেন? আপনাকে দেখে তাই মনে হচ্ছে। গাড়ির ভেতরে আপনি
জালের জানালা দিয়ে যেরকম করে চেয়ে দেখছিলেন তাতেই জিজ্ঞেস করছি। গ্রামের মানুষ না হলে এমন করে কেউ বাইরের দিকে চেয়ে দেখে না। সদানন্দ বললে, না না, আমি আগে বাবা মার সঙ্গে অনেকবার কলকাতায় বেড়াতে এসেছি। আপনি কি করেন? কিছুই করি না। কিছুই করেন না? তা কিছু করবার দরকার হয় না বুঝি? পৈতৃক জমিদারি আছে? হ্যাঁ। ভদ্রলোক বললে, আসলে আপনারাই হচ্ছেন কালপ্রিট। আপনাদের জন্যই ইন্ডিয়ার যত অশান্তি। আপনারা ইংরেজদের চেয়েও বেশি শয়তান। সদানন্দ বললে, ঠিকই বলেছেন। ভদ্রলোক অবাক হয়ে গেল, জিজ্ঞেস করলে, ঠিকই বলেছি? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, এতটুকু অন্যায় বলেননি। আপনাদের সঙ্গে আমি একমত। ভদ্রলোক তো আরও অবাক। ভদ্রলোক আর কিছু না বলে অন্য চারজনের কাছে গিয়ে ফিসফিস করে কি যেন বলতে লাগলো। তার কথা শুনে সবাই সদানন্দের কাছে এলো। আবার নতুন করে নাম ধাম, পিতৃপরিচয়, জন্মস্থানের বিবরণ জানতে চাইলে। খানিক্ষণের মধ্যে বেশ ঘনিষ্ঠ আলাপ হয়ে গেল। তাকে তাদের সঙ্গে জড়িয়ে ফেলবার জন্য তারা দুঃখ প্রকাশও করল। একজন বললে, আমাদের জন্য এখন আপনারও শাস্তি হয়ে যাবে। শাস্তি? শাস্তির কথা শুনে সদানন্দের হাসি পেল। বললে, শাস্তি তো আমি এমনিতেই পাচ্ছি, আবার নতুন করে আমাকে গভর্নমেন্ট কি শাস্তি দেবে? যারা কথা বলছিল তারা সবাই সদানন্দের বয়সী। ট্রেনে যতক্ষণ ছিল ততক্ষণ বেশি কথা হয়নি। পুলিশের দল তাদের ঘিরে রেখেছিল। সকলের কোমরেই দড়ি বাঁধা ছিল। প্ল্যাটফর্মে, ট্রেনের কামরায় বাইরের লোকেরা তাদের দিকে হাঁ করে চেয়ে দেখছিল। সকলের চোখে একটা কৌতূহলী দৃষ্টি। যেন মানুষের সমাজে এই কজন এক আলাদা জাতের, এক ব্যতিক্রম। একজন বললে, দেখেছেন কীরকম করে লোকগুলো চেয়ে দেখছে আমাদের দিকে? আমরা যেন ডাকাত। সদানন্দ ওদের কথাগুলো শুনছিল। তার মনে হচ্ছিল এমন ধরনের মানুষ আগে সে কখনো দেখেনি। তাদের নবাবগঞ্জের নিতাই, কেদার, গোপাল, আরও সব কত ছেলে মেয়ে যারা বারোয়ারি তলায় বসে গল্প করে, রাত্রে যাদের রিহার্সাল দেয়, পুজোর সময় খাল কাটিয়ে থিয়েটার করে, এরা যেন তাদের থেকে অনেক আলাদা। আপনি ওই ভাঙা বাড়িটার মধ্যে কেন গিয়েছিলেন? সদানন্দ বললে, আমি তো ওখানে প্রায়ই যাই, ওখানে যেতে আমার ভালো লাগে। কিন্তু আপনার বাড়ি তো নবাবগঞ্জে, আপনি কালীগঞ্জে যান কেন? বাড়িতে কে কে আছে আপনার? সবাই আছে, বাবা, মা, ঠাকুর দাদা, আমার বউ। বউ? আপনি বিয়ে করেছেন নাকি? সদানন্দ বললে, আমি বিয়ে করিনি, আমার বিয়ে হয়েছে। অল্প সময়ের মধ্যে এমন অনেক কথা হয়ে গেল তাদের সঙ্গে। সদানন্দ জানতে পারলে যে তারা ডাকাতি করে টাকা জোগাড় করে সেই টাকা দিয়ে বন্দুক পিস্তল কেনে, দেশের শত্রুদের খুন করে। সদানন্দ ওদের যতই দেখছিল ততই যেন অবাক হয়ে যাচ্ছিল। ওরা কজন বেশিরভাগই নিজেদের মধ্যেই থাকত, ফিসফিস করে নিজেদের মধ্যে কী সব আলোচনা করত। অথচ একসঙ্গে ধরা পড়েও সে যেন জেলখানার মধ্যেই এক ঘরে। সে যেন জাতিচ্যুত, তাকে যেন ঠিক বিশ্বাস করছে না ওরা। তবুও একজনের সঙ্গে তার বেশ ভাব হয়ে গেল। তার নামটা আজও মনে আছে, প্রিয়তোষ। প্রিয়তোষ সরকার। ভারী চমৎকার দেখতে, যেন আগুনের একটা আস্ত টুকরো। প্রিয়তোষ বললে, আপনাকে বোধহয় ছেড়ে দেবে এরা। সদানন্দ জিজ্ঞেস করলে, কেন? পুলিশ ইন্সপেক্টর আমাদের জিজ্ঞেস করছিল আপনার সম্বন্ধে, তা আমি বলেছি যে উনি আমাদের দলের নন। সদানন্দ বললে, কেন বললেন ওই কথা? আমি চাই আমারও আপনাদের সঙ্গে জেল হোক। প্রিয়তোষ বললে, শুধু তো আর জেল নয়, হয়তো বা ফাঁসিও হতে পারে।
কিছু তো বলা যায় না। সদানন্দ হাসল। ভাবছেন ফাঁসির কথা শুনে আমি ভয় পাব? ভয় পাবেন না? না, জেল হলেও আমার কোনো আপত্তি নেই, ফাঁসি হলেও আপত্তি নেই। সদানন্দের কথা শুনে প্রিয়তোষ সরকার খানিকক্ষণ তার দিকে হাঁ করে চেয়ে রইল। তারপর চলে গেল নিজের দলের বন্ধুদের কাছে। তারপর সবাই মিলে দল বেঁধে আবার তার কাছে এলো। এইবার তার দিকে সবাই আরও স্পষ্ট করে চেয়ে দেখলে। তাদের ধারণা হয়েছিল বীরত্বের দিক থেকে তাদের বুঝি কোনো জুড়ি নেই, কিন্তু অচেনা আরেকজনের সাহস দেখে যেন তার উপর তাদের শ্রদ্ধা হতে লাগলো। একজন বললে, আগে জানলে আপনাকে আমাদের দলে নিয়ে নিতুম। আপনার মতো হাজার হাজার ছেলে আমাদের দরকার, যারা প্রাণ দিয়ে দেশের শত্রুদের খুন করতে পারবে। কিন্তু বড় দেরিতে আপনার সঙ্গে দেখা হয়ে গেল ভাই। সদানন্দ বললে, আপনারা বুঝি মানুষ খুন করেন? প্রিয়তোষ বললে, নইলে কি আর টাকার জন্য ট্রেন লুট করেছি? সদানন্দ বললে, কিন্তু সব দোষ কি আর তাদের একলার? আমাদের মধ্যেও তো এমন অনেক লোক আছে যাদের খুন করলে দেশে শান্তি আসে। তা আছে বই কি, তারা হলো মির্জাফর, আর সেই মির্জাফরদেরও আমরা খুন করি। সদানন্দ বললে, কিন্তু যদি বিদেশিরা কোনো দিন চলে যায়, মির্জাফরেরাও চলে যায়, তখন কাদের খুন করবেন? তারা এসব কথার মানে বুঝতে পারলে না। বললে, আপনি কাদের কথা বলছেন? সদানন্দ বললে, তারা যে প্রত্যেক বাড়িতে বাড়িতেই রয়েছে, কেউ ঠাকুরদা হয়ে, কেউ বাবা হয়ে, কেউ মা হয়ে, কেউ মামা হয়ে। তারা যে কত অকথ্য অত্যাচার করছে, তাদের খুন করবার ব্যবস্থা করতে পারবেন আপনারা? তার মানে? সদানন্দ বললে, একদিন না একদিন বিদেশিরা তো চলে যাবেই, কিন্তু এরা তো আমাদের শহরে শহরে, গ্রামে গ্রামে, বাড়িতে বাড়িতে থেকে যাবে। তখন তাদের অত্যাচার বন্ধ করতে পারবেন আপনারা? সেসব ঠাকুরদারদের, বাবাদের, মায়েদের, মামাদের অত্যাচার, তারা কীরকম অত্যাচার করে তার কি খবর রাখেন আপনারা? তারা কপিল পায়রাপোড়া, মানিক ঘোষ, ফটিক প্রামাণিক আর কালীগঞ্জের বউদের একটার পর একটা খুন করে চলেছে। তাদের শাস্তি কবে হবে? আপনারা তাদের শাস্তি দিতে পারবেন? হঠাৎ একজন ওয়ার্ডে এসে হাজির হলো। বলে, সদানন্দ চৌধুরী কার নাম? সদানন্দ বললে, আমার। কেন? পুলিশ সুপার আইবি আপনাকে নিচে ডাকছে, চলিয়ে। সদানন্দ আর দাঁড়ালো না। যেমন অবস্থায় ছিল সেই অবস্থাতে ওয়ার্ডার পেছনে পেছনে চলতে লাগলো। সদানন্দ চলে যাবার পর প্রিয়তোষ বন্ধুদের দিকে চাইলে। বললে, আমি তোদের বলেছিলুম না ছেলেটা পাগল? তখন তোরা কেউই বিশ্বাস করিসনি। তখন তোরা বললি স্পাই। তা অন্য সবাইও ঠিক করলো যে পাগলই বটে। আসলে সারা জীবন সদানন্দকে সবাই পাগল বলেই ধরে নিয়েছিল। এও তার জীবনের এক ট্র্যাজেডি। অথচ এই পৃথিবীতে কে যে পাগল আর কে বা শেয়ানা, সেটাই বিচার করবার জন্য একটা মানুষও কি খুঁজে পেয়েছে সে? মাঝখান থেকে বদনাম হলো শুধু তারই, সে নাকি পাগল। সে যাই হোক, সেসব কথা এখন থাক। ওদিকে একটা বিরাট টেবিলের সামনে দাঁড়িয়ে তখন তাকে একটার পর একটা জেরা করে চলছিল সাদা চামড়ার আইবি অফিসার। কোথায় বাড়ি, তার বাবার নাম কি, পোড়ো বাড়ির মধ্যে সে কেন সেই দিন গিয়েছিল, অনেক প্রশ্ন। কখনো ভয় দেখিয়ে, আবার কখনো মিষ্টি কথা বলে তার কাছ থেকে সব কিছু আদায় করতে চেয়েছিল। কিন্তু তার কেবল একটাই কথা, যে তাকে জেলে পুরলেও তার কোনো আপত্তি নেই, ফাঁসি দিলেও না। শেষকালে সাহেবের যখন সব সন্দেহ নিরসন হলো আর রিপোর্টেও যখন কিছু পাওয়া গেল না, তখন হুকুম হলো, যাও, গেট আউট, গেট আউট অফ দিস প্লেস। সদানন্দ প্রথমে বুঝতে পারেনি। বললে, কোথায় যাব? আর কয়েকজন বাঙালি ইন্সপেক্টর দাঁড়িয়েছিল সেইখানে। তারা বললে,
বাইরে চলে যান, আপনি ফ্রি। ফ্রি? থানার বাইরেও যে সে ফ্রি নয়, সেটাও যে সদানন্দের কাছে একটা জেলখানা, তা বাইরের লোক যারা, তারা কি করে জানবে? সদানন্দের চোখ দিয়ে তখন যেন কান্না বেরিয়ে আসতে চাইল। হাঁ করে কি দেখছেন? যান, চলে যান। সদানন্দ বললে, ওদের সঙ্গে একবার দেখা করে আসতে পারি? ওদের মধ্যে প্রিয়ত সরকারের সঙ্গে। একজন বাঙালি অফিসার ধমক দিয়ে উঠল, যা বলছি শুনছেন না কেন? আবার ইয়ার কি হচ্ছে? সদানন্দ আর দাঁড়ালো না। ঘর থেকে বেরিয়ে বিরাট কম্পাউন্ডের মধ্যে অনেক লাল পাগড়ি, অনেক সাদা পোশাক পরা পুলিশ, গাড়ির ভ্যানের ভিড়। সবাই জানলে সদানন্দ চৌধুরী নামে যেই ছেলেটিকে কাল ধরে আনা হয়েছে, তাকে হাজত ঘর থেকে ছেড়ে দেওয়া হলো। কিন্তু একটা কথা কেউ জানতে পারল না, যে সে সত্যি ছাড়া পেলে না। শুধু একটা ছোট হাজত ঘর থেকে সে একটা বড় হাজত ঘরে গিয়ে ঢুকল। এই হাজত ঘরে ছাদ নেই, আকাশ, দেওয়াল নেই, শুধু আছে বন্দি মানুষদের ভিড়। এটুকুই যা তফাৎ। এখানে সবাই তারই মতো মানুষ। তারা ভাবছে তারা স্বাধীন, কিন্তু না, আসলে তারাও বন্দি। ছাড়া পেয়ে সদানন্দ রাস্তায় এসে দাঁড়ালো। চারিদিকে অসংখ্য ব্যস্ততা যেন মানুষের রূপ ধরে রাস্তায় ছুটে চলেছে। এ যেন সেই নবাবগঞ্জের মতো নয়। সেখানে সবাই ব্যস্ত হতে চায়, কিন্তু পারে না। কিন্তু সেখানে সমস্ত দিনখানা পড়ে আছে তোমার জন্য। কত কাজ করার করো না। আর কাজ যদি না থাকে তো বারোয়ারি তলায় কেদারের দোকানের মাচায় বসে পরচর্চা করো। সেখানে ঢালাও ক্ষেত খামার। ইচ্ছে হলো তো নদীর ধারের নিরিবিলির মধ্যে নিজের নিঃসঙ্গতা দূর করো। কিন্তু এইখানে উল্টো। সকলের মুখের দিকে চেয়ে সদানন্দের মনে হলো এখানে যেন কেউ কারণ নয়, সবাই নিঃসঙ্গ, তবু সবাইকে জড়িয়ে নিয়ে একসঙ্গে মরতে চাইছে। শুনুন। সদানন্দ পাশ ফিরে দেখলে একজন লোক তার দিকে চেয়ে হাত পেতে আছে। একটা পয়সা দেবেন? সদানন্দ বুঝল লোকটা ভিখিরি, অথচ গায়ে জামা, পরনে ধুতি, পায়ে জুতোও রয়েছে। বাইরে থেকে ভিখিরি বলেই বোঝা যায় না। সদানন্দ পকেটে হাত দিলে। পয়সা তার কাছে আছে কিনা তাও জানা ছিল না। পুলিশে ধরবার পর জামা কাপড় সব কিছু তল্লাশি করেছিল তারা। হঠাৎ খেয়াল হলো পকেটে তো তার কিছুই নেই, অথচ নবাবগঞ্জে ফিরে যেতে গেলে তো ট্রেন ভাড়া লাগবে, তখন তো টাকার দরকার। কি করে ফিরবে সে তাহলে? সদানন্দ বললে, আমার কাছে একটাও পয়সা নেই, আমি কিছুই দিতে পারবো না। কথাটা লোকটা ঠিক বিশ্বাস হলো না, কিংবা হলো কে জানে। হয়তো কল্পনাও করতে পারেনি যে সদানন্দ সদ্য সদ্য পুলিশ হাজত থেকে বেরিয়েছে, আর কল্পনা করতে পারবেই বা কী করে? তার জামা কাপড়ের চেহারায় তো আর লেখা নেই যে সে আসামি। লোকটা চলে গেল যেই দিক থেকে যাচ্ছিল। তারপর হয়তো আরেকটা লোকের কাছে গিয়ে আবার নতুন করে হাত পাতবে সে। আসলে লোকটার কাছে সবাই বড় লোক, সবাই তার চেয়ে অর্থবান, সুতরাং চাইতে কোনো লজ্জা নেই। কিন্তু সদানন্দ এই শহরে কার কাছে হাত পাতবে? বাড়ি ফেরবার জন্য ট্রেন ভাড়ার টাকা সে কার কাছে ভিক্ষে করবে? সমস্ত কলকাতা শহরটা ততক্ষণে আরও ব্যস্ত হয়ে পড়েছে। কারোর অভাব, দুঃখ, দারিদ্র্যের দিকে দেখবার সময় কারোর নেই কলকাতা শহরে। সদানন্দ সেই নিষ্ঠুর নির্মম কলকাতার দিকে চেয়ে সেইখানেই চুপ করে দাঁড়িয়ে রইল। বুঝতেই পারলে না এখানে সে কোন কাজে লাগবে, এই পৃথিবীতে তার কিসের প্রয়োজন। সে যাই হোক, নয়নতারার কিন্তু বাহাদুরি আছে বলতে হবে। শাশুড়িও অবাক হয়ে গেছে বৌমার কাজকর্ম দেখে। বাবা এসেছে,
সুতরাং নয়নতারাও যেন অন্য মানুষ হয়ে উঠল। একবার রান্নাঘরে যাচ্ছে আর একবার যাচ্ছে বাবার কাছে। শাশুড়ি একবার ডাকলে, বৌমা। শাশুড়ি সেই সকাল থেকেই ঘর ছেড়ে বেরোয়নি। সেই আগের দিন যে রাত্রে শুয়েছে, তারপর আর ওঠা হয়নি। মাঝখানে শুধু উঠে বসেছিল একবার। বৌমাকে সিন্ধুকে চাবি খুলে প্রকাশকে টাকাটা বার করে দিতে বলেছিল। তা শাশুড়ি বললে, তা এমন সময় তোমার বাবা এলেন, আমি উঠেও বসতে পারছি না। তুমি একলাই দেখাশোনা করতে পারবে তো? বাড়িতে পুরুষ মানুষ কেউ নেই যে খাতির যত্ন করবে। তোমার ওপরেই সব ভার দিলুম বৌমা। দেখো যেন আবার তোমার শ্বশুর বাড়ির বদনাম না হয়। নয়নতারা বলেছিল, সে আপনাকে ভাবতে হবে না মা, আমি তো আছি, আমি সব দেখে নেব। শাশুড়ি বৌমার মুখের চেহারা দেখে ভরসা পেলে। বাবার আসার খবর পেয়ে বৌমা যেন একেবারে অন্য মানুষ হয়ে গেছে। মুখে হাসি, অথচ উদ্বেগও কম নেই তার। বললে, চান করবার ব্যবস্থা করতে বলে দিও বৌমা। নয়নতারা বললে, বাবার সঙ্গে তার একজন ছাত্রও এসেছে। বুড়ো মানুষ তো, তাই একলা আসতে ভরসা পাননি। তা ভালোই তো, গৌরীকে আমার কাছে একবার ডেকে দিয়ে যাও। গিয়ে তুমি বাবার কাছে গিয়ে বসো গে, আমি গৌরীকে বলে দিচ্ছি কি কি রাঁধতে হবে। বাড়িতে কুটুম এসেছে, সুতরাং এই বাড়ির গিন্নির নিজেরই সব করবার কথা। গৌরী আসতেই শাশুড়ি বললে, তা হ্যাঁ রে, বেয়াই মশাইরা খাবেন, যেন নিন্দে না হয় দেখিস। তো দাদাও বাড়িতে নেই, একা সব পারবি তো, নাকি আমি যাব? গৌরীর তখন কথা বলবার সময় ছিল না। বলে, তুমি ওসব নিয়ে মাথা ঘামাচ্ছ কেন বৌদি? তুমি চুপ করে শুয়ে থাকো। আমি আছি, বিষ্টুর মা আছে, বৌমা রয়েছে, কাজের লোকের কি অভাব? তা সত্যি, সত্যি কোনো অসুবিধেই হলো না কারো। নয়নতারাও অদ্ভুত মানিয়ে নিলে। একবার রান্নাঘরে যায়, গিয়ে জিজ্ঞেস করে, পিসি, আমি কি একটু হাত লাগাবো? গৌরী বলে, না না বৌমা, তুমি তোমার বাবার সঙ্গে গিয়ে কথা বলো গে। বিআই মশাইদের চান হয়ে গেলেই আমাকে খবর দিও, কেমন? নয়নতারা বললে, চান তো করা হয়ে গেছে। তাহলে তুমি বাবার কাছে গিয়ে বসো, আমি এদিকটা একটু গুছিয়ে নিয়ে তোমাকে খবর দিচ্ছি। নয়নতারা বললে, বাবার কাছে বসেই তো এতক্ষণ গল্প করছিলুম, মাঝখানে শুধু একবার দেখতে এলুম। তুমি একা সব কি পারবে? খুব পারবো। তা তুমি এখান থেকে যাও না, এ তো সামান্য দুজনের খাওয়া। এই গৌরী একদিন 100 জনকে এক হাতে রান্না করে খাইয়েছে। নয়নতারা আর সেখানে দাঁড়ালে না, এক দৌড়ে আবার সোজা বাবার কাছে চলে গেল। কালীকান্ত ভট্টাচার্য আর নিখিলেশ তখন স্নান টান সেরে বসে আছে আরাম করে। এতদিন পর নয়নতারার সঙ্গে দেখা। অনেক সাধ করে তিনি এই নবাবগঞ্জে চৌধুরী বংশে মেয়ের বিয়ে দিয়েছিলেন। এইখানে আসবার সময় অনেক দুর্ভাবনা নিয়ে এসে হাজির হয়েছিলেন। মেয়ে শ্বশুরবাড়িতে গিয়ে কি দেখবেন, কি শুনবেন, তারই ভাবনা ছিল। কিন্তু এসে পৌঁছানোর পর থেকে আর মেয়ে তার খাতির যত্ন করতেই ব্যস্ত দেখে একটা কথা বলবার পর্যন্ত সময় পায়নি। এইবার প্রথম নয়নতারার শ্বশুরবাড়িতে ভেতরটা এত ভালো করে তিনি দেখলেন। বারবারই চেহারাটা সেইবার দেখে গেছেন, কিন্তু এইবার মেয়ে একেবারে বাবাকে ভেতর বাড়িতে নিয়ে বসিয়েছিল। সেইবার মেয়েকে এইখানে পৌঁছে দিয়েই চলে গিয়েছিলেন, কিন্তু এইবারটা অন্যরকম। তিনি চারিদিকে চেয়ে চেয়ে দেখছিলেন। গ্রামের বাড়ি বটে, কিন্তু তার মধ্যে কি চমৎকার ব্যবস্থা। উত্তর দিক দিয়ে বাড়ি সদরে ঢুকতে হয়, তারপর বারবারই চণ্ডীমণ্ডপ বাঁয়ে রেখে সোজা ভেতরে ঢুকে যাও। বাঁয়ে দক্ষিণে ধান, চাল, সর্ষে, ছোলা মড়ায়, আর বাঁয়ে সার সার ঘর। বৈঠকখানা থেকে শুরু করে অতিথি অভ্যাগতদের জন্য থাকার ব্যবস্থা। তার শেষ প্রান্তে দোতলায় উঠবার সিঁড়ি।
দোতলায় যা কিছু একখানা দেড়খানা ঘর আছে সবই কর্তাবাবুর দখলে, আর সেটা তারই এলাকা। এরপর উঁচু একটা পাঁচিল, আর তারই মাঝখানে দরজা। সেই দরজা দিয়ে ভেতর বাড়ির উঠোনে গিয়ে পড়বে। কালীকান্ত ভট্টাচার্য কুঁয়োতলায় স্নান করতে করতে সবই দেখছিলেন। পশ্চিম দিকে কত বড় বাগান, বাগানের দক্ষিণে ভেতর বাড়ির পুকুর, ইট বাঁধানো ঘাটের ওপর সিমেন্টের বেঞ্চি। এই ঘাটে কি নয়নতারা চান করে নাকি? নয়নতারা বললে, না বাবা, আমি কুঁয়োতলায় ঘেরা ঘরে চান করি। শাশুড়ি আমাকে পুকুরে নামতে দেন না, বলেন তুমি সাঁতার জানো না বৌমা, তুমি পুকুরে নেমো না। ভট্টাচার্য মশাই বললেন, তা শাশুড়ি তো তোর খুব ভালো বলতে হয়। হ্যাঁ বাবা, খুব ভালো। গয়নাগাটি, টাকা কড়ি, সিন্দুকের চাবি পর্যন্ত আমাকে দিয়ে দিয়েছে, এই দেখো না। তা শুধু বাবা নয়, নিখিলেশও দেখলে। নয়নতারা চাবিটা হাতে নিয়ে দেখালে। ভট্টাচার্য মশাই বললেন, দেখলে তো নিখিলেশ, আমি তোমায় বলেছিলুম না নয়নতারা স্বামী ভাগ্য ভালো। তা হ্যাঁ রে, সদানন্দকে ছাড়িয়ে আনবার ব্যবস্থা তোর মামা শ্বশুর করতে পারবে তো? নয়নতারা বললে, তুমি তাহলে আমার মামা শ্বশুরকে চেনোই না বাবা, তিনি খুব পাকা লোক। তা পুলিশ যদি না ছাড়ে? নয়নতারা বললে, সেজন্যই তো 1,000 টাকা নিয়ে গেলেন, আমি তো নিজে সিন্দুক খুলে টাকা বার করে দিলুম। ভট্টাচার্য মশাই যেন খুশি হলেন শুনে, বললেন, তাহলে টাকা কড়িও বুঝি তোর হাতে? তুই টাকা কড়ি রাখিস নাকি? নয়নতারা বললে, বারে, সিন্দুকের চাবি থাকবে আমার হাতে আর টাকা নাড়াচাড়া করবে অন্য লোকে? তুমি যে কি বলো বাবা, তার কোনো ঠিক নেই। তাহলে তো তুই দেখছি বলতে গেলে এই বাড়ির আসল গিন্নি। নয়নতারা হাসল, বললে, আমার শাশুড়ির তো কাল থেকে অসুখ, তা আমি সংসার না দেখলে আর কে দেখবে বলো? আমার শ্বশুর গেলেন রানাঘাটে মামলার তদবির তদারক করতে, দোতলায় কর্তাবাবু বেহুশ হয়ে পড়ে আছেন, আর মামা শ্বশুর গেলেন কলকাতায় পুলিশের থানায় দরবার করতে। এদিকে আবার শাশুড়িরও অসুখ, অথচ খাবার বেলায় এক গাদা লোক। খেতে বসে মেয়ের গল্প শুনছিলেন ভট্টাচার্য মশাই, বললেন, তাই এটা খেতে তো খুব ভালো হয়েছে রে। এটা কে রেঁধেছে? এই মাছের মুড়ো দিয়ে ছোলার ডাল? কে আবার রাঁধবে, আমিই রেঁধেছি। নিখিলেশও পাশে বসে খাচ্ছিল, সেও বললে, হ্যাঁ, সব রান্নাগুলোই ভালো হয়েছে। নয়নতারা যেন আরও উৎসাহ পেয়ে গেল, বললে, তাহলে মুড়িঘণ্টটা আর একটু নিয়ে আসি, আমি যাই। ভট্টাচার্য মশাই বাধা দিলেন, বললেন, ওরে না না, এত সব খেতে হবে, একটা তো মাত্র পেট, তা ধরবে কি করে অত? তা আমি ভাবছি, তুই এত সব শিখলি কি করে? তোর মাও মুড়িঘণ্ট খুব ভালো রাঁধতো জানিস। তোর মার কাছেই সব রাঁধতে শিখেছিলি না রে? বিপিনও এখানে খেয়ে গিয়ে রান্নার খুব প্রশংসা করছিল। নয়নতারা বললে, তা মা ছাড়া আর কার কাছে রান্না শিখব? এখানে তো সবে মাত্র এসেছি। ভট্টাচার্য মশাই বললেন, তা এখানে এসে তোকে রান্নাবান্না করতে হয় নাকি? কি যে বলো তুমি বাবা, তার কোনো ঠিক নেই। এখানে কি রান্নার লোকের অভাব? বিষ্টুর মা আছে, গৌরী পিসি আছে, কিন্তু আমার শাশুড়ির ইচ্ছে যে আমি রান্না করি। আমার রান্না আমার শ্বশুর শাশুড়ি খুব খেতে ভালো লাগে। আর সদানন্দ, সে কি বলে, তোর রান্না তার পছন্দ হয়? নয়নতারা হাসল, বললে, আসলে তো তার জন্যই আমাকে রান্নাঘরে যেতে হয়, তার আবার আমার রান্না না হলে মুখে রোচে না। বাবা খুব খুশি হলেন মেয়ের কথা শুনে। নয়নতারা বললে, আর একটু দই দিই তোমাকে বাবা। ভট্টাচার্য মশাই ততক্ষণে উঠে পড়েছেন, বললেন,
এর বেশি খেলে আমার অসুখ করে যাবে মা। আমার কি আর খাবার বয়স আছে? এই নিখিলেশকে বরং দে, এদের কম বয়স, এরা এখন খেতে পারবে। নিখিলেশও উঠে পড়ল, বললে, আমিও আর খেতে পারবো না। খাওয়া দাওয়ার পর ভট্টাচার্য মশাই বললেন, তুই আমার সঙ্গে যাবি মা কেষ্টনগরে? তুই বিয়ানকে একবার জিজ্ঞেস করে আয় না। বলবি যে বাবা নিয়ে যাবার কথা বলছেন। প্রীতি তখনও নিজের ঘরে শুয়েছিল। বৌমাকে দেখে বললে, তোমার বাবার খাওয়া হলো? তা কোনো কষ্ট হলো না তো? আমি তো দেখতেই পেলুম না কি কি রান্না হলো। কীরকম পরিবেশন করলে তুমি? না মা, খাওয়ার কোনো অসুবিধে হয়নি। বাবা বলছিলেন আমাকে একবার কেষ্টনগরে নিয়ে যাবেন। আমি যাব? শাশুড়ি বললে, তা যাও না বৌমা, যাও, দুদিনের জন্য ঘুরে এসো। তুমি তো বলছিলেই যে কেষ্টনগরে যাবে, তা বাবা যখন এসে গেছে তা যাও। এ বাড়িতে এই অবস্থায় থাকলে তোমারও কষ্ট হবে, তার চেয়ে বরং তুমি কিছুদিনের জন্য ঘুরে এসো। নয়নতারা বললে, কিন্তু মা, আপনার শরীরের এই অবস্থা। শাশুড়ি বললে, তা হোক বৌমা, আমার যদি এখন বরাবরই শরীর খারাপ হয়, তা বলে কি তুমি একবার বাপের বাড়ি যাবে না? আমার জন্য আর কেন মিছিমিছি কষ্ট করতে যাবে? আর তুমিও বা এখানে কোন সুখে পড়ে থাকবে? তার চেয়ে তোমার বাবা এসেছেন, এমন সুযোগ আর হবে না। তুমি বরং চলে যাও। নয়নতারা একটু ভেবে বললে, আমি যাব? এখন বাবা বাড়িতে নেই, তিনি যদি কিছু বলেন ফিরে এসে। শাশুড়ি বললে, ওসব তোমায় ভাবতে হবে না বৌমা, তিনি কিছু বলবেন না। আর যদিও বা কিছু বলেন, আমি তাকে সব বুঝিয়ে বলবো। আর কার জন্যই বা তুমি এখানে থাকবে বলো বৌমা? কে আছে তোমার এখানে? আমার ছেলে কি তোমার মুখ দর্শন করে? যার স্বামী অমন, সে কোন সুখে স্বামীর ঘর করবে? তাই এর জবাব আর কি দেবে নয়নতারা? সে বললে, তাহলে আমি বাবাকে গিয়ে সে কথা বলি। হ্যাঁ বৌমা, আমি বলছি, যাও তুমি। জানো বৌমা, তুমি এখানে মুখ ভার করে থাকলে আমার আরও কষ্ট হয়। আসলে তোমার কথা ভেবে ভেবেই আমার এই অসুখ, নইলে অসুখের তো আর অন্য কোনো কারণ নেই। আচ্ছা মা, আমি তাহলে বাবাকে গিয়ে বলি গিয়ে। এই বলে নয়নতারা আবার বাবার কাছে গেল। বললে, না বাবা। শাশুড়ি মত দিলেন না, বললেন এখন কর্তা বাড়িতে নেই, উনিও নেই, এই সময় আমার চলে যাওয়াটা ঠিক হবে না। আর আমিও ভেবে দেখলুম, এই সময় গেলে এদের সংসারে খুব অসুবিধে হবে। সিন্ধুকের চাবি টাবি সব তো আমার কাছেই থাকে, আর শাশুড়ির শরীরটাও ভালো নয়। আমার তো তোমার সঙ্গে খুব যেতে ইচ্ছে করছিল, তোমার সঙ্গে চলে গেলে কিছুদিন তবু তোমায় দেখাশোনা করতে পারতাম। কিন্তু এই অবস্থায় কি করি বলো তো? ভট্টাচার্য মশাই বললেন, না না, বেয়ান তো ঠিক কথাই বলেছে। আমার কথা তোকে ভাবতে হবে না মা, আমার কোনো অসুবিধে হয় না সেখানে। তুমি এখানে সুখে আছো ভাবলেই আমার সুখ। তোমার এত সুখ, এত ঐশ্বর্য, এইসব তোমার মা কিছু দেখে যেতে পারলেন না, সেটাই আমার দুঃখ রয়ে গেল। তাহলে আমি আসি মা, কেমন? তোমার শাশুড়ি শ্বশুরকে বলে দিও আমি আর থাকতে পারলুম না, আমার আবার কালকে কলেজ আছে। আমি তাহলে আসি। সদানন্দ এলো কিনা খবরটা যেন কোনোভাবে পাই, কেমন? নয়নতারা বাবার পায়ে হাত দিয়ে মাথায় ঠেকালে। বাবা মেয়ের মাথায় হাত ছুঁয়ে আশীর্বাদ করলেন, বেঁচে থাকো মা, স্বামী সংসারে লক্ষ্মী হয়ে বিরাজ করো, এই প্রার্থনা করি। এই বলে বিদায় নিয়ে বাইরে এলেন। নিখিলেশও সঙ্গে সঙ্গে আসছিল। দিনু আগের থেকেই সব বন্দোবস্ত করে রেখেছিল, রজবালি স্টেশনে পৌঁছে দেবে।
নয়নতারা বারবারই সীমানায় এসে জানালা দিয়ে উঁকি মেরে দেখতে লাগলো। বাবা গাড়িতে উঠলেন। নিখিলেশও উঠল, তারপর গাড়িটা ছেড়ে দিলে। সদর দিয়ে বেরিয়ে গাড়িটা একেবারে রাস্তায় গিয়ে পড়ল। তারপর আর দেখা গেল না। নয়নতারার চোখ দুটো ছলছল করে উঠল। তারপর জানালার পাল্লা দুটো বন্ধ করে দিলে। গাড়িটা তখন 12 তলা দিয়ে চলেছে। ভট্টাচার্য মশাইয়ের মনটা বড় ভারী ভারী লাগছিল। মেয়ের সুখ, মেয়ের ঐশ্বর্য দেখে যেমন খুশি হয়েছিলেন, তেমনি মেয়েকে ছেড়ে আসতে খুব কষ্ট হচ্ছিল। পাশে নিখিলেশ চুপ করে বসেছিল। ভট্টাচার্য মশাই বললেন, কি নিখিলেশ, তুমি চুপ করে আছো যে? কেমন দেখলে? আমি বলেছিলুম না যে নয়নের ভালো ঘরে বিয়ে হয়েছে? কত বড় বাড়ি দেখলে? আর নয়নের রান্নাও কি চমৎকার, সেটাও দেখলে। ওই রকম ছোলার ডালে মুড়ি ঘন্ট নয়নের মাও রাঁধত। আসলে ওর মায়ের কাছেই সব শেখা, বুঝলে? নিখিলেশও স্বীকার করলে, বললে, হ্যাঁ, রান্নাটা খুব ভালো হয়েছিল মাস্টারমশাই। রাস্তার পাশে বেহারিপালের বেনে মশলার দোকান। গরুর গাড়িটার ভেতরে অচেনা মুখ দেখে একটু কৌতূহল হলো। গাড়িটা যে কর্তাবাবুর তা রজবালিকে দেখেই বুঝতে পারলে। কিন্তু গাড়ির ভেতরে ওরা কারা? সেইখান থেকে দাঁড়িয়ে জিজ্ঞেস করলে বেহারিপাল, তা মশাইরা কোত্থেকে আসছেন? ভট্টাচার্য মশাইয়ের দিকে নজর পড়ল, কিন্তু উত্তর দিল রজবালি। সে বললে, আরে আমাদের বেয়াই মশাই মেয়ের সঙ্গে দেখা করতে এসেছিলেন। বেহারিপাল হাত জোড়ো করে কপালে ঠেকালে, বললে, আপনারা ব্রাহ্মণ, প্রণাম হই। ভট্টাচার্য মশাই নিয়ম অনুযায়ী প্রণাম করলেন আর বললেন, আপনি? আমার নাম বেহারিপাল, আমার এই বেনে মশলার দোকান। তা মেয়ের আপনি বিয়ে দিয়েছেন বটে, কিন্তু কুটুম ভালো হয়নি। হঠাৎ কথাটার আকস্মিকতায় ভট্টাচার্য মশাই যেন স্তম্ভিত হয়ে গেলেন। কোথাকার কে বিহারী পাল, তার এই মন্তব্য করবার কতটুকু অধিকার, তাও যেন তিনি বুঝতে পারলেন না। আর হঠাৎ এই মন্তব্য করার উদ্দেশ্য কি, তাও তার বোধগম্য হলো না। কথাটা শুনে তিনি কিছুক্ষণের জন্য যেন হতবাক হয়ে চেয়ে রইলেন ভদ্রলোকের দিকে। কিন্তু রজবালি ততক্ষণে গাড়ি ছেড়ে দিয়েছে। বেহারিপালের বেনে মশলার দোকান ছাড়িয়ে যখন অনেক দূর চলে এসেছেন, তখন যেন ভট্টাচার্য মশাইয়ের মুখে প্রথম কথা বেরোলো। বললেন, নিখিলেশ, ভদ্রলোকের কথাটা শুনলে? ও ভদ্রলোক ওই কথাটা বললে কেন বলো দেখিনি? নিখিলেশ বললে, আসলে পাড়া গাঁয়ের লোক তো, ওরা অমনি একটু পরশ্রীর কাতর হয়। ও নিয়ে আবার আপনি মাথা ঘামাবেন না মাস্টারমশাই। তা কথাটা ভট্টাচার্য মশাইয়ের খুব মনোপুত হলো। বললেন, তা ঠিকই বলেছ নিখিলেশ, তুমি ঠিকই বলেছ। এই পরশ্রী কাতরতারই কথা। পল্লীগ্রামে কেউ কাউকে সহ্য করতে পারে না, অথচ তুমি তো নিজের চোখে সব দেখলে, নিজের কানেই সব শুনলে। তা কুটুম কি খারাপ করেছি নিখিলেশ? তুমিই বলো। মেয়ে আমার ভালো ঘরে পড়েনি। ডাকাত বলে ভুল করে যদি জামাইকে ধরে নিয়ে যায়, তা জামাই কি করবে? আমার জামাইয়ের তো কোনো দোষ নেই। নিখিলেশ বললে, তা কে কি বললে তা নিয়ে আপনি অত কেন ভাবছেন মাস্টারমশাই? লোকে কি কারো ঐশ্বর্য সহ্য করতে পারে? আপনার মেয়ে ভালো ঘরে পড়েছে, এতেই ওদের ঈর্ষা হচ্ছে। ওদের রাগ আসলে কেন চৌধুরীদের বাড়িতে অত সুন্দর বউ হয়েছে, আসল কথাটা হলো তাই। ভট্টাচার্য মশাইও নিখিলেশের কথাই সায় দিলেন। বললেন, তুমি বিচক্ষণ ছেলে নিখিলেশ, তুমি ঠিকই বলেছ, সব ওদের ঈর্ষা। আমি আর ওই সব নিয়ে মাথা ঘামাবো না, এই আমি চুপ করেই রইলুম। এই বলে তিনি চুপ করলেন। আর গ্রামের ধুলো রাস্তার উপর দিয়ে রজবালি গাড়িটা চালিয়ে নিয়ে যেতে লাগলো।
তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি ফিরছি আগামী পর্বটি নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবাইকে ভালো রাখুন। নমস্কার।